প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণের তৃতীয় পর্বে পৃষ্ঠা ১৭১ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ১৭১ পৃষ্ঠার সরল সমীকরণ লিনিয়ার ইকুয়েশন থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। সরল সমীকরণ কাকে বলে আমরা আগে একটু করে জেনে নিই। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ কাকে বলে সেটা আমরা এখানে জানলাম। ইতিপূর্বেও আমরা কিন্তু জেনেছি প্রিয় শিক্ষার্থীরা যে সরল সমীকরণ জিনিসটা কি। তাহলে সরল সমীকরণ জিনিসটা কি? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। এখানে চলকটা অবশ্যই একঘাত বিশিষ্ট হতে হবে। হ্যাঁ, চলকটা কিরকম হতে হবে? একঘাত বিশিষ্ট হতে হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো, উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে 2x - 5 = 0। এখানে যে চলক x ব্যবহার করা হয়েছে সেই x টি হচ্ছে যে একঘাত বিশিষ্ট, কারণ এই x এর পাওয়ার হচ্ছে যে 1। এরপরে যে উদাহরণটি দেওয়া হয়েছে y + 3 = 10। এখানে যে y চলকটি ব্যবহার করা হয়েছে এই চলকটি হচ্ছে একঘাত বিশিষ্ট, কারণ y এর পাওয়ার হচ্ছে 1। এরপরে দেখো যে তৃতীয় যে উদাহরণটি ব্যবহার করা হয়েছে 2x - 1 = x + 4। এখানে একটাই চলক ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে x, এবং এই x এর এখানে পাওয়ার হচ্ছে যে 1, এখানে পাওয়ার হচ্ছে যে কিন্তু 1। এভাবে আমরা আরো অসংখ্য উদাহরণ আমরা এখানে যে সরল সমীকরণে দিতে পারি, কেননা এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট ও একঘাত বিশিষ্ট। সেই কথাটা আমি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা এক্ষুনি বলেছি, যে কথাটা তারা আমাদেরকে এখানে বলেছে যে কি সমীকরণগুলোর মধ্যে, অর্থাৎ এখানে যে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে সরল সমীকরণের, সেখানে প্রত্যেকটা উদাহরণের মধ্যে প্রত্যেকটি সমীকরণ এক চলক বিশিষ্ট এবং একঘাত বিশিষ্ট। আমরা উদাহরণগুলোতে দেখতে পাচ্ছি প্রথম উদাহরণের মধ্যে চলক হচ্ছে যে শুধুমাত্র x, অর্থাৎ এক চলক বিশিষ্ট, এবং এটার পাওয়ার হচ্ছে যে বা ঘাত হচ্ছে যে 1। এরপরে দ্বিতীয় যে সমীকরণ, সেখানে যে চলক হিসেবে ব্যবহার করা হয়েছে y, এবং এই y এর পাওয়ার হচ্ছে যে 1, অর্থাৎ এক চলক বিশিষ্ট ও একঘাত বিশিষ্ট। এরপরে যে তৃতীয় নম্বর যে উদাহরণটি দেওয়া হয়েছে, সেখানে চলক হিসেবে ব্যবহার করা হয়েছে x, অর্থাৎ এটা এক চলক বিশিষ্ট, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানেও x এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ একঘাত বিশিষ্ট। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে সরল সমীকরণ জিনিসটা কি এটা সম্পর্কে একদম বিস্তারিত বুঝে গেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখন তোমাদেরকে একটা একক কাজ দেওয়া হয়েছে, এই একক কাজটা এখন করতে হবে। একক কাজের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো। এখন বলা হচ্ছে কি, তোমরা প্রত্যেকে, অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে তোমরা শিক্ষার্থী যতজন রয়েছে প্রত্যেকেই কিন্তু কমপক্ষে, হ্যাঁ আরো বেশিও লিখতে পারবে, কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখতে বলা হয়েছে। এবং তোমাদেরকে আরো বলা হয়েছে যে তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো। অর্থাৎ তোমরা যে 5টি করে, কমপক্ষে যে 5টি করে যে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখেছো, হ্যাঁ এগুলো কেন যে সরল সমীকরণ সেটার একটা যৌক্তিক ব্যাখ্যা তোমাকে দিতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজের প্রশ্নের উত্তরটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। একক কাজের উত্তরটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এক চলক বিশিষ্ট 5টি সরল সমীকরণ হলো, এক নম্বরে দেওয়া হয়েছে 5x + 1 = 11। এটা একটা এক চলক বিশিষ্ট সমীকরণ। দেখো এখানে x অর্থাৎ একটি চলক ব্যবহার করা হয়েছে, এবং এই x এর পাওয়ার হচ্ছে যে 1, সেজন্য এটা একঘাত বিশিষ্ট সমীকরণ। 2 নম্বরটা দেখো যে y + 3 + 2y - 3 = 3y + 7। এই যে সমীকরণটা দেওয়া হয়েছে এটা হচ্ছে যে
এক চলক বিশিষ্ট, অর্থাৎ এখানে শুধুমাত্র ওয়াই চলকটি ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়াই এর পাওয়ার কিন্তু 1, অর্থাৎ ঘাত হচ্ছে কত 1। এরপরে 3 নম্বরটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3y/3 + 2 = 17। এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে সেই উদাহরণের মধ্যে ওয়াই চলকটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র একটি চলক ব্যবহার করা হয়েছে তাই। এবং আরো দেখতে পাচ্ছি আমরা এই ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাই এই 3 নম্বর সমীকরণটি হচ্ছে যে একটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এরপর দেখো 4 নম্বরে দেওয়া হয়েছে 20/z = 5। এখানে z চলকটি ব্যবহার করা হয়েছে। কোন চলকটি ব্যবহার করা হয়েছে? z চলকটি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা এক চলক বিশিষ্ট সমীকরণ এবং এই z এর পাওয়ার হচ্ছে কি কত 1। যেহেতু z এর পাওয়ার 1 তাই এই সমীকরণটি হচ্ছে যে কি একটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এবার 5 নম্বর উদাহরণটা দেখব। 5 নম্বর উদাহরণে দেওয়া হয়েছে যে -5x + 3 = -7। এখানে শুধু x চলকটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটি চলক ব্যবহার করা হয়েছে তাই এটা এক চলক বিশিষ্ট সমীকরণ এবং এই x এর পাওয়ার হচ্ছে যে কি 1, তাই পুরো সমীকরণটি আমরা বলতে পারি একটা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এবার আমরা 5টি যে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখেছি তারা কেন, হ্যাঁ আমরা আমাদেরকে আরেকটা প্রশ্ন করছে যে তারা কেন যে সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই 5টি সমীকরণ কেন যে সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যাটা আমি এখানে দিচ্ছি। উপরে উল্লেখিত 5টি সমীকরণই এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, কেননা প্রতিটি সমীকরণেই একটি করে চলক আছে যার ঘাত 1 এবং সমান চিহ্ন বিদ্যমান। হ্যাঁ, অর্থাৎ আমরা সমীকরণ লেখার জন্য অবশ্যই সমান চিহ্ন দিতে হবে এবং প্রত্যেকটা সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি করে চলক রয়েছে এবং যে চলকগুলো রয়েছে সেই চলকগুলোর প্রত্যেকটার ঘাত হচ্ছে যে 1 করে। সেই জন্য উপরে উল্লেখিত 5টি সমীকরণই হচ্ছে যে কি একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এগুলো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগাই, অর্থাৎ বইয়ের দিকে তাকাবো। আমরা একক কাজের সমাধানটি দেখে নিলাম, এবার আমরা আরো সামনের দিকে আগাই। এখন কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ। অর্থাৎ আমাদের জীবনের যে বাস্তব সমস্যাগুলো আছে এই ধরনের সমস্যাগুলোকে নিয়ে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। নিচের ছকের বাস্তব সমস্যাগুলোকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ছকটি পূরণ করো। অর্থাৎ এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বর্ণনা দেখতে পাচ্ছি সেই বর্ণনার মধ্যে যে এখানে বাস্তব সমস্যার কিছু উদাহরণ দেওয়া আছে যেগুলোকে যে সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো অজানা রাশি বা চলক ব্যবহার করতে পারবে। এখানে তুমি চাইলে চলক হিসেবে এক্সও ব্যবহার করতে পারবে, ওয়াই ব্যবহার করতে পারবে, জেড ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তোমার ইচ্ছে মতো পি কিউ ডাব্লিউ এক্স এগুলো সবকিছু তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। এবার একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমটা করে দেওয়া হয়েছে। 1 নাম্বার যে বর্ণনার মধ্যে আছে সেখানে বলা হচ্ছে কি রাজুর বয়স 12 বছর। আমরা রাজুর বয়সটা এখানে পেয়ে গেলাম কত 12 বছর। মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। এখানে বলা হচ্ছে কি মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। এবার অজানা রাশি বা চলক হিসেবে ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা মিতার বয়স জানি না সেই জন্য মিতার বয়সটা এখানে দেওয়া হয়েছে x বছর। তাহলে কি দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, মিতার বয়সটা দেওয়া হয়েছে যে x বছর। আর রাজুর বয়সটা এখানে দেওয়া আছে কত 12 বছর। তাহলে মিতা রাজুর চেয়ে 3 বছরের কি ছোট। তাহলে রাজুর বয়সটা কত হবে, রাজু কিন্তু মিতার চেয়ে 3 বছরের বড়। রাজু মিতার চেয়ে 3 বছরের বড়, সেজন্য লেখা হয়েছে সমীকরণের মধ্যে যে মিতার বয়সের সাথে 3 বছরটা যোগ করা হয়েছে, তখন আমরা রাজুর বয়সটা পেয়ে যাই। সেজন্য লেখা হয়েছে সমীকরণে x + 3 = 12। এবার 2 নাম্বার যে বাস্তব সমস্যা সেটা আমরা একটু করে দেখব। সেটার প্রশ্নের মধ্যে বলা হয়েছে দেখো একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 21 হবে। তাহলে আমরা একটি সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে একটি সংখ্যাটা আমরা এখানে ধরে নিয়েছি সংখ্যাটি y, সংখ্যাটা কি ধরে নিয়েছি y ধরে নিয়েছি। এবার আমরা সমীকরণটা ব্যবহার করব বা সমীকরণটা নির্ণয় করব।
তাহলে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে দ্বিগুণ হলে কত হয়, ওয়াই কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 2y হয়। হ্যাঁ, সেই 2y এর সাথে আমরা যদি 7 যোগ করি, তাহলে 2y প্লাস 7 ইকুয়াল টু কত পাবো, 21 পাচ্ছি। সেজন্য আমরা সমীকরণ লিখলাম 2y প্লাস 7 ইকুয়াল টু 21। এবার 3 নাম্বার বাস্তব সমস্যাটা একটু দেখব। 3 নাম্বার বাস্তব সমস্যা বলা হচ্ছে কি, তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার 4টি চকলেট থাকলো। হ্যাঁ, তাহলে আমরা এবার অজানা রাশি বা চলকটা লিখে নেব। মোট চকলেট সংখ্যা হচ্ছে যে জেড, মোট চকলেটের সংখ্যাটা কত, জেড। কারণ এখানে বলা হচ্ছে যে কি, তোমার কাছে থাকা কিছু চকলেট, অর্থাৎ কিছু চকলেটটা কত সেটা আমরা কিন্তু জানি না, সেজন্য আমরা সেটাকে কি ধরে নিয়েছি, চলকের মাধ্যমে ধরে নিয়েছি, অর্থাৎ জেড চলকের মাধ্যমে সেটা ধরে নিয়েছি। তাহলে এবার আমরা সমীকরণটা গঠন করতে পারবো। অর্থাৎ যে তোমার কাছে যে চকলেট আছে জেড, সেখান থেকে তুমি কি করেছো, তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দিয়ে দিছো। তাহলে দিয়ে দেওয়া মানে হচ্ছে বিয়োগ হয়ে যাওয়া, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া। তাহলে জেড মাইনাস 5 ইকুয়াল টু, তোমার কাছে এখন কয়টি রয়েছে, তোমার কাছে আর 4টি রয়েছে। কয়টি রয়েছে, 4টি রয়েছে। সেই জন্য সমীকরণটা হবে জেড মাইনাস 5 ইকুয়াল টু 4। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার আমরা 4 নাম্বার সমস্যাটা দেখব। 4 নাম্বার সমস্যাটা দেখো, তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং পরিসীমা 60 মিটার। বলছে কি, তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 2 মিটার বেশি। তাহলে আমরা কিন্তু প্রস্থ জানি না, কি জানি না প্রিয় শিক্ষার্থীরা, প্রস্থ জানি না। তাহলে আমরা অজানা রাশি বা চলকের মধ্যে প্রস্থটা ধরে নেব। সেজন্য লিখেছি দেখো, প্রস্থ এক্স মিটার, প্রস্থটা কত, এক্স মিটার। এবার আমরা যেহেতু প্রস্থ জানলাম যে এক্স মিটার, তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটা হচ্ছে কি প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 2, দৈর্ঘ্যটা হবে কত, এক্স প্লাস 2। তাহলে আমরা দৈর্ঘ্য জানলাম এক্স প্লাস 2, প্রস্থ জানলাম এক্স। এবার আমরা কি বের করব, পরিসীমা। তাহলে পরিসীমার সূত্রটা তো আমরা জানি, যে সেই জন্য সমীকরণের মধ্যে লিখেছি দেখো, পরিসীমার সূত্র হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে কত, এক্স প্লাস 2 এবং প্রস্থ হচ্ছে কত, এক্স। সেই জন্য লেখা হয়েছে এক্স প্লাস 2 প্লাস এক্স, অর্থাৎ 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এক্স, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্যটা হচ্ছে যে এক্স প্লাস 2, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এখানে এক্সটা হচ্ছে যে প্রস্থ। তাহলে এবং যে পরিসীমাটা কত, 60। তাহলে সেই জন্য লেখা হয়েছে যে ইকুয়াল টু 60। তাহলে এবার আমরা এক্স এক্স যোগ করলে কত, 2x পাবো। 2x কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হবে, 4x হবে। এই 2 কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হবে, 2 2 যা 4 হবে। তাহলে 4x প্লাস 4 ইকুয়াল টু 60। তাহলে আমরা পরিসীমাটা বা সমীকরণটা পেয়ে গেছি কত, 4x প্লাস 4 ইকুয়াল টু 60। তাহলে সমীকরণটা আমরা গঠন করে ফেললাম। এবার আমরা 5 নাম্বারটা দেখব। 5 নম্বরে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে, দুজনের কাছে মোট 45 টাকা আছে। তাহলে সাদিয়ার কাছে কিছু টাকা আছে, তাহলে কিছু টাকাটা কত টাকা সেটা কিন্তু আমরা জানি না। তাই আমরা কি করেছি, যে অজানা রাশি বা চলকের মধ্যে ধরে নিয়েছি সাদিয়ার টাকার পরিমাণ হচ্ছে ওয়াই, সাদিয়ার টাকার পরিমাণটা কত, ওয়াই। এবার আমরা সমীকরণ গঠন করব। তাহলে সাদিয়ার টাকা হচ্ছে ওয়াই প্লাস অপুর টাকা হচ্ছে 20। তাহলে দুটোটা যোগ করলে আমরা কত পাচ্ছি, 45 টাকা। সেই জন্য সমীকরণটা হবে ওয়াই প্লাস 20 ইকুয়াল টু 45। চলো আরো সামনের দিকে আগাই। এবার আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখব। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর 7টি বড়ই অবশিষ্ট আছে। তাহলে যে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলছে, তাহলে বন্ধুরা কতটুকু খেয়ে ফেলেছে, হ্যাঁ সেটা তো আমরা জানি না। সেই জন্য যে অজানা রাশির মধ্যে লেখা হয়েছে খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা হচ্ছে এক্স। তাহলে আমার কাছে বা তোমার কাছে বড় ছিল কত, 15টা। 15 থেকে বন্ধুরা যতটা খেয়েছে, অর্থাৎ বন্ধুরা খেয়েছে এক্সটি, তাহলে 15 মাইনাস এক্স ইকুয়াল টু, আর অবশিষ্ট রয়েছে কয়টা, 70। সেজন্য সমীকরণটা লিখেছি যে 15 মাইনাস এক্স ইকুয়াল টু 7। অর্থাৎ এটা হচ্ছে যে যে 6 নাম্বার যে বাস্তব সমস্যাটা আছে সেই সমস্যার সমীকরণ। চলো এবার আরো সামনের দিকে আগাই। এবার একটা দলগত কাজ দিয়েছে, বলছে দলনেতা তার খাতায় উপরের ছকটির অনুরূপ একটি ছক তৈরি করবে। অর্থাৎ আমরা যে ছকটি কিছুক্ষণ আগে তোমাদেরকে করিয়েছি সেরকম একটা ছক তৈরি করতে বলা হয়েছে।
তারপর দলের সকল সদস্য পরস্পরের সাথে আলাপ আলোচনা করে কমপক্ষে 5টি বাস্তব সমস্যা লিখে ছকটি পূরণ করবে। এরপরে যে দলের যে বাকি সদস্যরা রয়েছে সবাই পরস্পরের সাথে আলোচনার মাধ্যমে কমপক্ষে পাঁচটি বাস্তব সমস্যা লিখবে। এই 5টি বাস্তব সমস্যাকে যে লিখে ছকটি পূরণ করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই দলগত কাজের নমুনা সমাধানটা করে দেখাচ্ছি। দলগত কাজের উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে প্রথম যে কলাম সেখানে আমি দিয়েছি ক্রমিক নম্বর, এরপরে দ্বিতীয় যে কলাম সেখানে দিয়েছি বাস্তব সমস্যা, তৃতীয় যে কলাম সেখানে দিয়েছি অজানা রাশি বা চলক, চতুর্থ যে কলাম সেখানে দিয়েছি সমীকরণ। অর্থাৎ যে আমরা বইতে যে ছকটা দেখিয়েছিলাম, হ্যাঁ, 171 পৃষ্ঠার বইয়ের মধ্যে যে ছকটা দেখেছি সেই ছকটার মতো করে এখানে ছকটা এঁকেছি। এবার ক্রমিক নং এর 1 নম্বরে বাস্তব সমস্যায় দিয়েছি আমি একটি সংখ্যার 5 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 18 হয়। অর্থাৎ একটি সংখ্যার 5 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 18 হবে। তাহলে অজানা রাশি বা চলকের মধ্যে আমি লিখেছি সংখ্যাটি x। এবার আমরা সমীকরণটা তৈরি করব। তাহলে একটি সংখ্যার 5 গুণ, অর্থাৎ এই সংখ্যাটা যে x, সেই সংখ্যাটা 5 গুণ হচ্ছে যে 5x, সেটার সাথে আমরা 3 যোগ করব, সেজন্য লিখছি +3 ইকুয়াল টু যোগফল কত হবে 18, সেজন্য দিয়েছি 18। তাহলে আমরা 1 নাম্বারটা শেষ করলাম। এবার 2 নাম্বার যেটা, সেটার বাস্তব সমস্যা হিসেবে দিয়েছি 3টি ক্রমিক সংখ্যার যোগফল 21। অর্থাৎ 3টা ক্রমিক সংখ্যাকে একসাথে যোগ করলে আমরা 21 পাবো। তাহলে 3টি ক্রমিক সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি ধরে নিয়েছি y, অর্থাৎ অজানা রাশি বা চলকের মধ্যে লিখেছি ছোট সংখ্যাটি হচ্ছে y। এবার সমীকরণটা যেহেতু প্রিয় শিক্ষার্থীরা x দিয়ে তৈরি করেছি, তাই আমি এখানে ছোট সংখ্যাটি আমরা লিখবো x, এটা y হবে না, এটা হবে ছোট সংখ্যাটি x। তাহলে ছোট সংখ্যাটি যদি x হয়, এবার আমরা সমীকরণ গঠন করব। তাহলে ছোট সংখ্যাটি x, এর পরের সংখ্যাটি হবে x + 1, অর্থাৎ আগের সংখ্যাটা অর্থাৎ ছোট যে সংখ্যাটা সেটার সাথে 1 যোগ হবে। এরপরে তৃতীয় যে সংখ্যাটা হবে সেটা হবে এই x এর সাথে আবার 2 যোগ হবে। তাহলে তিনটা সংখ্যা যোগ করলে এখানে আমরা তিনটে সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে x, আরেকটা হচ্ছে x + 1, আরেকটা হচ্ছে x + 2। তিনটা সংখ্যা যোগ করলে আমরা কত পাবো? 21 পাবো। তাহলে সমীকরণটা হবে x + x + 1 + x + 2 = 21। তাহলে আমরা 2 নাম্বার যে বাস্তব সংখ্যা অনুসারে বা বাস্তব সমস্যা অনুসারে সমীকরণটা তৈরি করে নিলাম। এবার আমরা 3 নাম্বার সমস্যাটা দেখব। 3 নাম্বার যে বাস্তব সমস্যা সেটা হচ্ছে কি, 2টি আপেল ও একটি কমলা ও 3টি মালটার মোট দাম হচ্ছে যে 125 টাকা। যেখানে একটি কমলা ও একটি আপেলের দাম যথাক্রমে 25 টাকা ও 20 টাকা করে। হ্যাঁ, তাহলে একটি কমলার দাম হচ্ছে 25 টাকা আর একটি আপেলের দাম হচ্ছে যে 20 টাকা। তাহলে আমরা মালটার দামটা কিন্তু জানি না, সেজন্য আমরা অজানা রাশি বা চলকের মধ্যে লিখেছি একটি মালটার দাম হচ্ছে যে ঝেট টাকা। একটি মালটার দাম কত? ঝেট টাকা। তাহলে আমাদের এখানে 2টি আপেলের কথা বলা হয়েছে, তাহলে একটি আপেলের দাম হচ্ছে 20 টাকা, সেজন্য আমরা সমীকরণ লিখেছি 2টি আপেলের দাম যে 20 × 2, অর্থাৎ একটা আপেল 20 টাকা, 2টা আপেলের দাম 2 দিয়ে গুণ করতে হবে, প্লাস একটি কমলার দাম এখানে দেওয়া আছে 25 টাকা, সেজন্য লিখেছি +25। এরপরে প্লাস এখানে একটি মালটার দাম আমরা পেয়েছি বা ধরে নিয়েছি ঝেট টাকা, তাহলে তিনটি মালটার দাম কত বলা হয়েছে, সেজন্য +3z, অর্থাৎ একটা মালটার দাম ঝেট টাকা, তিনটার দাম হচ্ছে যে 3 দিয়ে ঝেটকে গুণ করতে হবে, অর্থাৎ z × 3 = 3z টাকা। তাহলে সবগুলো দাম যদি আমরা যোগ করি, যেমন এখানে যে 2টা আপেল যোগ একটা কমলা যোগ 3টা আপেলের মোট দাম হচ্ছে যে 125 টাকা, সেজন্য লিখলাম যে =125 টাকা। এবার আমরা 4 নাম্বার সমস্যাটা দেখব। 4 নাম্বারে আমি দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে একটি খাতার মূল্য 55 টাকা, একটি খাতা ও 2টি কলমের মূল্য একত্রে 75 টাকা। তাহলে এখানে একটি খাতার মূল্য কিন্তু দেওয়া আছে, কিন্তু যে 2টি কলমের মূল্যের প্রত্যেকটি কলমের মূল্য কিন্তু আমাদের দেওয়া নাই, মানে একটা কলমের মূল্য আমরা কিন্তু জানি না। সেজন্য আমি অজানা রাশি বা চলকের মধ্যে লিখেছি একটি কলমের দাম হচ্ছে p টাকা, একটা কলমের দাম কি লিখছি? p টাকা। তাহলে একটা খাতার দাম হচ্ছে 55 টাকা, মানে 55 টাকা, যোগ
দুইটা কলমের দাম হবে যে 2p টাকা, অর্থাৎ একটা কলমের দাম p টাকা, দুইটা কলমের দাম p ইন্টু 2 অর্থাৎ 2p টাকা। তাহলে যে খাতার দাম যোগ কলমের দাম, অর্থাৎ একটি খাতার দাম 55 টাকা যোগ দুইটি কলমের দাম 2p টাকা ইকুয়াল টু 75, অর্থাৎ যে সবগুলো যোগ করলে আমরা 75 টাকা পাচ্ছি। নিশ্চয় সেটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার 5 নাম্বারের বাস্তব সমস্যায় দিয়েছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটি সংখ্যার 3 গুণ থেকে সংখ্যাটির 1/3 বিয়োগ করলে বিয়োগফল 8 হয়। তাহলে একটি সংখ্যার 3 গুণ থেকে, তাহলে আমরা সংখ্যাটি জানি না, সেজন্য যে অজানা রাশি বা চলকের মধ্যে লিখেছি সংখ্যাটি হচ্ছে x। এবার সংখ্যাটির যে 3 গুণ, তাহলে সংখ্যাটির 3 গুণ কত হবে, যে x ইন্টু 3 অর্থাৎ 3x হবে, সংখ্যাটির 3 গুণ হবে 3x। সেখান থেকে আমরা যে সংখ্যাটির 1/3 বিয়োগ করতেছি, অর্থাৎ 1/3 মানে হচ্ছে যে x এর 1/3 1/3, 1/3 মানে হচ্ছে যে 3/1। তাহলে x এর 3/1 মানে হচ্ছে যে x/3। তাহলে 3 গুণ থেকে, অর্থাৎ সংখ্যাটির 3 গুণ হচ্ছে 3x, সেখান থেকে সংখ্যাটির 1/3 অর্থাৎ x/3 যদি আমরা বিয়োগ করে দিই তখন আমরা বিয়োগফল পাবো 8। সেই জন্য আমাদের সমীকরণটি হবে 3x মাইনাস x/3 ইকুয়াল টু 8। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা 1 থেকে 5 পর্যন্ত তোমরা খুব ভালো মতো বুঝছো। পুরো দলগত কাজটি আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি। সম্পূর্ণ দলগত কাজটিকে আমি তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ দলগত কাজটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ দলগত কাজটি লিখে নিয়েছো এবং সম্পূর্ণ দলগত কাজটি তোমরা খুব ভালো মতো বুঝে গেছো। এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই দলগত কাজটি শেষ করলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে, তাই আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 172 পৃষ্ঠার সরল সমীকরণের সমাধান এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের 4র্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 8 সরল সমীকরণের 4র্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।